সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় সামনে এসেছে, বিশেষ করে কিছু প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, তাদের দুর্নীতি, বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতি, এগুলো যখন সামনে আসছে এবং এ বিষয়ে অ্যাড্রেসও করা হচ্ছে, যেটি বলা হচ্ছে যে সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছে এবং সেই দৃষ্টিকোণ থেকেই অন্তত বিষয়গুলো যখন সামনে আসছে তখন একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটিকেও তো একটা ইতিবাচকভাবে দেখা যায়। জি, আপনাকে ধন্যবাদ জনাব খুরশিদ আলম, জনাব ফখরুল ইমাম এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, দুর্নীতি আজ একটা জাতির, একটা দেশের সকল ক্ষেত্রে একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। আপনি যেখানে তাকাবেন দুর্নীতি নাই এরকম কোনো জায়গা নেই। অর্থাৎ কথা মানুষ রসিকতা করে এখন এরকমও বলে যে দুর্নীতির মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে। আপনি দেখুন, একটা প্রজাতন্ত্রের যে সকল প্রতিষ্ঠান আছে এবং ওই সকল প্রতিষ্ঠানের যারা প্রধান বা প্রতিষ্ঠান অ্যাজ এ হোল, এরা দেশের জনগণের স্বার্থ বা মানুষকে সেবা করার জন্যই ওই সকল পদে আসেন। কিন্তু আমরা যে জিনিসগুলো দেখেছি যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়ার পরে সেই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে দেশের কথা, দেশের মানুষের কথা, মানুষের জন্য যেভাবে কাজ করার কথা ছিল, আমরা সেই অবস্থানে অতীতের আমাদের যেটা অভিজ্ঞতা, যেমন আমরা জনাব ফখরুল ইমাম, আমি এবং জনাব খুরশিদ আলম, আমরা মোটামুটি একদম জীবনের কি বলবো, আমরা বয়স্ক বুড়ো মানুষ। তো আমরা জীবনে অনেকটা অভিজ্ঞ, যেভাবে অতীতে যা দেখেছি, দুর্নীতি সারা জীবন সব দেশে সব সরকারের আমলেই ছিল, কিন্তু তার একটা টলারেন্স লেভেল ছিল। আপনি দেখেন আজকে দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে। পুলিশের একজন আইজি তিনি দুর্নীতি করলেন, দুর্নীতি করে তার অর্থ সহ দুর্নীতির অর্থ নিয়ে তিনি নীরবে চলে গেলেন বাংলাদেশ থেকে। উনি চলে যাওয়ার পরে এরপরে তার বিরুদ্ধে সরকার নড়েচড়ে বসলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান কার্যক্রম গ্রহণ করলেন। বক্তব্য ছিল এটাই যে এই রকম একটা পদে বেনজির, যতক্ষণ বেনজিরের দিকে আপনি তাকান, ঢাকার পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, পুলিশের আইজি, এই পদে আসার পর তার পিছনে একটা কাউন্টার ইন্টেলিজেন্স থাকাটা খুব স্বাভাবিক ছিল। এবং ছিল না যে কথা কিন্তু বলা যাবে না, ছিল। তারা কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনও দিয়েছে তার এই দৈনন্দিন, কারণ বেনজির যেদিন রিটায়ার করছে তার আগের দিন দুর্নীতি করে চলে যায় নাই। তিনি পদ যখন গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন তখন থেকেই কিন্তু তার এই দুর্নীতির পরিক্রমা চলছিল। তো আমাদের এই যে সকল ইন্টেলিজেন্স এজেন্সি এই সমস্ত জিনিসের খোঁজ খবর রাখেন এবং উপযুক্ত কর্তৃপক্ষকে সময় মতো অবহিত করেছিলেন, সেই সময় যদি সরকার নাড়াচাড়া দিয়ে বসতেন তাহলে কি হতো, এই সকল মানুষরা পালিয়ে যেতে পারতেন না, সম্পদ নিয়ে পালিয়ে যেতে পারতেন না। তাহলে একটা মানুষ সরকারি পদে বসে দুর্নীতি করলেন, দুর্নীতির অর্থ নিয়ে বিদেশে যখন চলে গেলেন তখন তার বিরুদ্ধে তৎপরতা হচ্ছে। এটাকে যদি আপনি পজিটিভ দিক বলেন তাহলে দুর্নীতি বা যারা দুর্নীতি করে তারা মনে করবে যে না, আমরা নাগালের ভিতরে থাকাকালীন সময়ে যেই সরকারের আমলে আমরা দুর্নীতি করলাম তারা আমাদেরকে ধরবে না। এখন না ধরার পিছনে কি কারণ আছে? না ধরার পিছনে অনেকগুলো কারণ আছে। আপনি এই বেনজিরের কথা চিন্তা করুন, আপনি চিন্তা করুন, যেমন আপনি দেখেন জনাব আজিজ। এখন এই দুইজন ব্যক্তি দুইটা প্রতিষ্ঠানের, যেমন আমাদের পুলিশ বাহিনী দেশের গৌরব। দেশের স্বাধীনতা যুদ্ধের সময় তারা প্রথম সিনা টান করে দাঁড়িয়েছিল এবং তাদেরকে আত্মহতি দিতে হয়েছিল। এখন এই রকম একটা প্রতিষ্ঠানের সুনাম একটা দুইটা মানুষের কারণে নষ্ট হয়ে যাবে এবং ওই প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান উদ্দেশ্যই শুধু মানুষের নিরাপত্তা, মানুষের সেবা করা এবং তারা সৎভাবে দেশের সেবা করে যাচ্ছে, তাদের জন্য আমরা তো সমালোচনা করে শেষ করে দিলাম, কিন্তু ওই সকল মানুষ যারা ভালো কাজ করছে, সৎ কাজ করছে, সঠিক পথে থেকে কাজ করছে, আজকে তাদের বিড়ম্বনাগুলো কি আমরা জানি? তারা না পারে কিছু বলতে, না পারে অবস্থানে। তাইলে দেখুন, এরপর আসেন আজিজ। তার মতো একজন ব্যক্তিকে সেনাবাহিনী প্রদান করা হয়েছিল। এই ব্যক্তিটা নানা রকম অপকর্ম আপনারা জানেন। তার ভাই, সেই ভাইকে নিয়ে কি করলেন, অন্য ভাইরা বিদেশে গেলেন,
সকল ভাইরাই বলতে গেলে মার্ডার কেসের আসামি, তারা নীরবে বিচরণ করলেন যতদিন উনি থাকলেন। এখন আমাদের দেশের সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা অর্জন থেকে আজ পর্যন্ত তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের নিজেদের জীবনটাকে তারা তুচ্ছ মনে করে। এখন দুই একজন মানুষ এখানে ঢুকে যারা অপকর্ম করলেন, তাদের দায় দায়িত্ব তো এই প্রতিষ্ঠানগুলো আর নিতে পারছে না বা নিবে না। কিন্তু ওনারা যদি এই মানুষগুলোকে কর্মে থাকাকালীন সময় তাদেরকে লাগাম দেওয়ার চেষ্টা করতো, এবং ওই যে কথা আমি একটু আগে বলেছিলাম যে সকল কাউন্টার ইন্টেলিজেন্স ছিল তাদের ইনফরমেশনকে অনুসারে যদি তারা কাজ করতেন এবং ওনাদেরকে সীমাবদ্ধতার মধ্যে আনতেন, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতেন, তাহলে আজকে আমাদের উদাহরণ এই টকশোর বিষয়বস্তু হতো না। এবং এদের সম্পর্কে কথা বলতে গিয়ে কিন্তু আমাদের খুব খারাপ লাগে। কেন খারাপ লাগে? কারণ এটা যখনই এই সমস্ত ব্যক্তিদের কথা আমরা বলি, তখনই ওই সকল প্রতিষ্ঠানের মানুষরা আমাদের কথা শুনে বিব্রত বোধ করে। আমরা নিজেরাও, আমি এইখানে লাস্ট কথাটা যে কথাটা বলছিলাম, আপনার লাস্ট একটা জিনিস দেখেন, যে একটা লোক কি গরু খাসি ছাগল এগুলা কেনা নিয়ে, যেটা সেই লোকটা একটা পাবলিক সার্ভেন্ট, সেই মানুষটার অবস্থা দেখেন আপনি আজকে কি বের হচ্ছে। এখন একটা লোক সরকারি পদে চাকরি করবে, অবসরে যাওয়ার পরেই তার দুর্নীতি বের হয়। কর্মে থাকাকালীন সময় যে দুর্নীতি করে যাচ্ছে, তখন তাদের দুর্নীতি কেন আসছে না? এই যে আসলো তো মতিউর রহমান তো কর্মে এখন থাকাকালীন কর্মে আছে, কিন্তু এখন দেখেন সেই মতিউর রহমান সম্পর্কেও আজকে জানি উনি নাকি পালিয়ে চলে গেছে। শোনা কথা এটা বলছি, আমি জানি না বাস্তবতা কতটুকু, 2-3 দিন পরে দেখা যাবে। আমি আর একটা টকশোতে আমার সাথে আমার বন্ধু খুরশেদ আলম সাহেব ছিলেন, আমি সেদিন বলেছিলাম যে এই যে বেনজির আজকে সময় নেবে বা আগামীকালকে সময় নেবে দরখাস্ত দিয়ে, দেখবেন পরবর্তী সময় যেদিন দেবে সেই দিন আর উনি আসবেন না। তো আপনি কর্মে থাকাকালীন সময় অবাধে দুর্নীতি করতে দিবেন, আবার দুর্নীতির সম্পদ নিয়ে অবাধে দেশ থেকে চলে যাওয়ার পর আপনি দেখাবেন এটা মানুষের আইওয়াস। একটা দেশ এইভাবে দেশের সম্পদ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হাতে চলে যাবে, আবার সেই দুর্নীতি করা সম্পদকেই তারা দুর্নীতি করে দেশের বাইরে পাঠাবে, এই বার্ডেন বোধহয় দেশ আর সহ্য করতে পারছে না।